সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়া সত্ত্বেও রায় বাড়ি না ফেরায় চিন্তিত রায়ের পরিবার অবশেষে বাধ্য হয়ে যোগাযোগ করলো অনির্বাণের সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণকে কল করে স্রোত বলতে থাকে অনির্বাণকে কল করে যে আমি রায় দিদির ছোট বোন হই, আপনি হয়তো আমাকে ঠিক সেভাবে চিনবেন না, কিন্তু আমি আপনার সাথে একবার দেখা করেছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তুমি ওর ছোট বোন স্রোত হও তো, হ্যাঁ বলো কি দরকার। তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের অফিসে কি এখনো পর্যন্ত খোলা আছে? তখন এটা শুনে অনির্বাণ চমকে উঠে বলতে থাকে না, অফিস তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, কেন এসব কথা বলছো? তখন এটা বলা মাত্রই স্রোত বলতে থাকে আসলে দিদিভাই এখন অবধি বাড়ি ফিরেনি, তো তার জন্য আমরা সবাই মিলে একটু টেনশন করছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো বা অফিসে কাজে ফেসে গিয়েছে। তখন এটা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে না, অফিস তো অনেক আগে ছুটি হয়ে গিয়েছে, আর আজকে তো ওকে গোটা অ্যাবসেন্ট দেখিয়েছি অফিসে, ও তো আজকে অফিসে আসেনি। আমি ভেবেছি হয়তো বা তোমাদের ফ্যামিলিতে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে, তার জন্য ও হয়তো বা আসেনি। তখন এটা শুনে স্রোত চমকে উঠে বলতে থাকে যে না ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতন করে ওকে খোঁজার চেষ্টা করছি, না ও এখনো অবধি আসেনি, তো তার জন্য আসলে আপনাকে একটু ডিস্টার্ব করলাম, সরি, কিছু মাইন্ড করবেন না। তখন ফোন রাখা মাত্র অনির্বাণ ভাবনা চিন্তা করতে থাকে যে এত রাত অবধি এখনো অবধি যখন পৌঁছায়নি রায়, তাহলে রায় কোথায় ফেসে গেল, ওর কি কোনো বিপদ আপদ হলো না কি, কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে সুদীপ্ত রায়ের সাথে নিজের ডেরায় গিয়ে দেখা করে এসে আর বলতে থাকে যে রায়, তোমার জন্য বিশাল বড় একটা সুখবর আছে জানো তো, তুমি তো খুব করে সাহস করে বাঁচাতে চেয়েছিলে তোমার অনির্বাণ স্যারকে বিপদের হাত থেকে, কিন্তু সেই রক্ষাটা তো তুমি করতে পারবে না, কারণ কালই ও ওর সব শেয়ার বিক্রি করে দিয়ে বেনারস ফিরে যাবে, এখন তুমি কি করবে বলো তো। তখন এটা শোনা মাত্র রায় অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে এটা আপনার যথেষ্ট পরিমাণে শয়তানি তাই না, আপনি আমার পেছন থেকে এত বড় একটা ষড়যন্ত্র করছেন, অথচ অনির্বাণ স্যার কোনো মতে ধরতেও পারছে না, তো কিন্তু আমাকে একবার শুধু আপনি ছাড়া সাহসটা করুন, তখন আপনি দেখবেন যে আপনার কি হল করি। তখন এটা শোনা মাত্র সুদীপ্ত হেসে ফেলে আর বলতে থাকে যে তুমি এখনও ভাবনা চিন্তা রাখো যে তুমি এখান থেকে বেরোতে পারবে, আমার একবার জালে যে ফাঁসে সে আর কোনোদিনও বের হতে পারে না, ঠিক এই অবস্থা তোমারও হবে, কালকের দিনটা শুধু যাক, তারপরে দেখো তোমার কি হাল আমি করি, তুমি ঠিক মতো দাঁড়া হতে পারবে না। ওদিকে এর মা বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে যে এই মেয়ে আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দিবে না, আমি বেশ করে বারণ করেছিলাম ওকে যে কোনো মতে ও যাতে ওই অফিসার ফিরে না যায়, তারপরও কোনো কথা আমার শুনলো না, সব কথা আমার এড়িয়ে যায় ও, এই মেয়েটার জন্য আমার না সমাজে সবার কাছে মুখ পুড়ে। তখন রায়ের বৌমনি এক পর্যায়ে চটে গিয়ে বলতে থাকে আপনি আপনার সমাজ নিয়ে এখনও ভাবছেন, এখানে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি দিব্যি আপনার মান সম্মান নিয়ে ভাবছেন, আপনার মেজো মেয়ে যা করেছে। তারপরে এটা বলার মধ্যেই রায়ের বৌমনি চুপ হয়ে যায়, বলতে থাকে যে না এখন আর নীলুর কথাটা উঠাবো না, তাহলে হয়তো বা রায়কে ছেড়ে এবার আবার নীলুকে নিয়ে টেনশন করা শুরু করে দিবে। ওদিকে রায় বলতে থাকে সদীপ্তকে যে যত যাই আপনি চেষ্টা করুন না কেন, আমি থাকতে এত বড় একটা ক্ষতি আমি কিছুতেই অনির্বাণ স্যারের হতে দিব না, আমি যে করি হোক না কেন এই বিপদের হাত থেকে অনির্বাণ স্যারকে মুক্ত করবই। তখন সুদীপ্ত বলতে থাকে আগে নিজে তো এখান থেকে বেরিয়ে নাও, তারপরে তো ওকে উদ্ধার করবে, কাল সকালের মধ্যে সব কিছু একবারের জন্য আমি ফিনিশ করে দিব, তারপরে আমি লুটপাট করে সব একদম ফুর হয়ে যাব, তুমি কোনো মতে আমার হাতের নাগালও পাবে না, ঠিক তখনই দেখবে তুমি যে তোমাকে কী হাল করি, তখন তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দেখা ছাড়া। সেই ব্যবস্থাই আমি করে ফেলেছি, সেই সব সরঞ্জামও হয়ে গিয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।